শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্রুত বিচার কাজ শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। ডাকসুর নারী প্রার্থীদের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। হাইকোর্টের রায় স্থগিতাদেশের উপর শুনানি আজ। চাপা উত্তেজনার মধ্যেই চলছে প্রচারণা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শারীরিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দেন চিকিৎসার আশ্বাস। নীলফামারীতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ। একজন নিহতের খবর জানালেন রংপুর রেঞ্জের টিআইজি, আহত 10। প্রভাবশালীদের চাপে বাদ পড়েছে সড়ক নিরাপত্তা আইনের অনেক প্রয়োজনীয় ধারা। ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে অভিযুক্তরা। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে কন্ট্রাক্টর যে হে আমার 1 মাস পরে বেরিয়েছেন, আমি 9 মাস ও 10 মাস এরকম। ছোট ছোট যানবাহনের বৃদ্ধিটা যে বেড়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে কোনো খেয়াল নাই। চালকদের কোনো লাইসেন্স আসলে পরীক্ষা পদ্ধতিগুলো সঠিক না। কেজিতে আটার দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনার ফল বলছেন ব্যবসায়ীরা। আফগানিস্তানের ভূমিকম্পে 800 ছাড়ালো প্রাণহানি, এখনো নিখোঁজ 3 শতাধিক। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের মুখে তালেবান সরকার। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে এই রায় দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আর সেই সাথে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল ঘোষণা করা হয়। এদিন সকাল 10:50 বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারিকৃত রুলের রায় ঘোষণা শুরু হয়। এ বিষয়ে আরো জানতে যাচ্ছি হাইকোর্টে, আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে। মাইনুল, রায়ে বিচারপতি কি বললেন একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। আজকে কিন্তু একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল বিচারিক ক্ষেত্রে বা বিচার বিভাগের জন্য। আজ কিন্তু হাইকোর্ট দীর্ঘদিন ধরে বিচার বিভাগের মানুষের চাওয়া, বিচারকদের চাওয়া যেটি ছিল যে বিচারকদের বদলি, শৃঙ্খলাজনিত যে সকল ইস্যু আছে সেগুলো সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে, সেই প্রত্যাশা কিন্তু আজ পূরণ হলো। সংবিধানের যে 72-এর মূল সংবিধান, সেখানে বিচারকদের বদলি, পদায়ন এই সকল ইস্যুগুলো ছিল হাইকোর্টের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে। সেই জায়গায় আজকে কিন্তু আবারও ফিরে গেল এই রায়ের মধ্য দিয়ে। রায় কিন্তু আজকে যেমনটা বলা হয়েছে যে নির্বাহী বিভাগের হাতে যদি ক্ষমতা থাকে বিচারকদের বদলি, পদায়ন এই সকল ক্ষেত্রে, তখন কিন্তু আমরা একটা যে আইনজীবীরা ছিলেন তারা উদাহরণ টানেন যে রাতের বেলা বসেও কিন্তু বিচারকরা ন্যায়ের বিরুদ্ধে রায় লিখতে বাধ্য হয়েছিলেন এই সকল কারণে। তো সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার জন্য হলেও এই আজকের এই আদেশটি দরকার ছিল, এই রায়টি দরকার ছিল। এবং এই রায়ের মধ্য দিয়ে বলা যায় যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে বলে কিন্তু আইনজীবীরা বলছেন। তারা বলছেন এখন থেকে যে আগের যেই দৃশ্য দেখা যেত বিচারিক আদালতে, যে রায়ের ক্ষেত্রে একটি প্রভাব সৃষ্টির চেষ্টা সরকারের পক্ষ থেকে থাকতো, সেই থেকে কিন্তু যে বিচারিক আদালতগুলো বেরিয়ে আসবে বলে তারা মন্তব্য করেছেন। তারা বলছেন যদি নির্বাহী বিভাগের হাতে বিচারকদের বদলি, পদায়ন এই সকল যে ব্যাপারগুলো থাকে, তখন বিচারকরা বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে ন্যায়সঙ্গত যে রায় বা ন্যায়সঙ্গত বিচার তা কিন্তু করতে পারেন না। এবং
নানাভাবে কিন্তু বাধাগ্রস্ত হন, এই সকল বিষয়গুলি কিন্তু আজকে সমাধান হলো। এর আগে যে আমাদের যে বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের মূল সংবিধানে কিন্তু ছিল যে বিচার বিভাগের বা বিচারকদের বদলি প্রদান, এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের হাতে থাকবে। পরবর্তী চতুর্থ ও পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা কিন্তু বাতিল করা হয় এবং তারপর সেই সংশোধনীর বিরুদ্ধে কিন্তু এই রিট ছিল। পরবর্তীতে আজ কিন্তু সে আদেশ হলো, ফলে বিচারিক আদালতের বিচারকরা কিন্তু এখন থেকে সুপ্রিম কোর্টের দ্বারাই নিয়ন্ত্রিত হবেন। পঞ্চদশ এবং চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে এই রায় দেওয়া হয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় জবানবন্দি দিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন ও আব্দুল্লাহ আল মামুনের আইনজীবীর সামনে এই সাক্ষ্য নেওয়া হচ্ছে। এর আগে সিএমএম কোর্টে জবানবন্দি দেন চৌধুরী মামুন। তখন তিনি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। এই মামলায় এখন পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছেন। তারা বর্ণনা করেন জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা। বিচার দাবি করেন নির্দেশদাতা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যায় জড়িত সকলের। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল। জানান, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। আর এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সাথে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে, সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 7টি রাজনৈতিক দলের বৈঠক আজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে এই বৈঠক হবে। দলগুলো হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলো ব্রিফিং করে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। নির্বাচন বিলম্ব বা বানচালের জন্যই দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক গবেষক ও বিশ্লেষকরা। আশঙ্কা, দ্রুত নির্বাচন না হলে সহিংসতা আরও বাড়তে পারে। শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদ দিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমতের উপরেই জোর দিয়েছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার চায় ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। কিন্তু এরপর থেকে হঠাৎ করে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, দলগুলোর মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা বেড়েছে, মব সন্ত্রাসও। সংকটময় এমন পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সংস্কার ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় সামনে রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশ যদি এখন দ্রুত নির্বাচন করতে না পারে এবং কোনো কারণে যদি এই নির্বাচনের রোডম্যাপ একবার বাধাগ্রস্ত হয়, তাহলে একটা চরম বন্য অবস্থা তৈরি হবে এবং বাংলাদেশ ফেইল্ড স্টেট হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এই সরকারের নিয়ন্ত্রণ কম, সেটা আমরা দেখছি। সমাজের উপরও কম, প্রশাসনের উপরও কম। নির্বাচনকালে তো সহিংসতা বাড়ে,
বিভিন্ন দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল তো এখন শুরুই হয়নি। বারবার বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন চান। আপনি যদি দেখেন যে ফ্যাকশন উইদিন দ্য গভর্নমেন্ট যেটা চাচ্ছে না, আপনাকে সেই ফ্যাকশনকে উইক করতে হবে, তাকে সরাতে হবে, যারা ব্যর্থ তাদেরকে আপনার সরাতে হবে। ইফ হি ডাজ দ্যাট, এইটাই এখন পর্যন্ত উইল সেন্ড এ ক্লিয়ার সিগন্যাল টু দ্য পলিটিক্যাল পার্টিজ যে ইয়েস, এই গভর্নমেন্ট ইলেকশন নিয়ে সিরিয়াস। আদারওয়াইজ আপনি চিন্তা করে দেখেন, আপনি বারবার শুনতেছেন ওনার কথা, কিন্তু আপনি এখন পর্যন্ত তাকে ভিজিবল কোনো মানে কি বলবো ইম্প্যাক্টফুল ডিসিশন নিতে দেখেছেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, পিআর পদ্ধতি সহ বিরোধপূর্ণ বিষয়ে ন্যূনতম ঐকমত্যের পক্ষে বিশ্লেষকরা। না হলে নির্বাচন ও পরবর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন অধ্যাপক আসিফ শাহান। নির্বাচন হলে 10টা 20টা 30টা 40টা 5টা সিট পাচ্ছেন, সেটা একটা কনসিকুয়েন্স, আপনার লস হচ্ছে। আর নির্বাচনই হচ্ছে না, আপনি গত 15 বছরের যে সময়কাল, সেই রকম একটা সময়কালে ফেরত যাচ্ছেন, সেটার কনসিকুয়েন্সটা কি? তাহলে হচ্ছে কি ওই ন্যাশনাল ইন্টারেস্ট থেকে কথা বলেন। আপনারা একটু বোঝার চেষ্টা করা উচিত পলিটিক্যাল পার্টিদের, কোনটাতে আমি হচ্ছে গিয়ে বেশি লস স্বীকার করছি। গবেষক আলতাফ পারভেজের মতে এই মুহূর্তে সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে গুরুত্ব দিতে হবে। সরকারের মূল মনোযোগ দেওয়া উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন। এখানে যদি পুরো সরকারও না হয়, সরকারের নতুন আরও শক্তিশালী দক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য না থাকলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। যেই দাবি আছে সেগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হাইকোর্টের রিটকারী ডাকসু নির্বাচনের পদপ্রার্থীকে ধর্ষণের হুমকি এবং নারীদের নিয়ে সারা দেশে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল পালন করেছে। দুপুরে টিএসসি থেকে প্রথমে মিছিল বের করে সংগঠনটি, আর তাতে নারী নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনের ছাত্রত্ব বাতিলেরও জোরালো দাবি ওঠে। একই সাথে ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র শিক্ষার্থীরা মানবে না বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এরপরে ভিসি কার্যালয়ের সামনে ব্রিফিং করে ছাত্রদল ঘোষিত প্যানেল। সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেছেন, ডাকসু নিয়ে ষড়যন্ত্র চলছে। বিরোধী মত হলেই হাসিনা আমলে যেভাবে নিপীড়ন করা হতো সেই চিত্রই দেখা যাচ্ছে। মোটামুটি সাধারণ শিক্ষার্থীদের আনাগোনা ক্যাম্পাসে অনেক বেশি ছিল, কিন্তু আসলে গতকালের পর থেকে একটা সবার মধ্যে একটা স্থবিরতা আসলে কাজ করতেছে। কারণ হঠাৎ করে এতদিনের প্রচারের মাঝখানে হঠাৎ একটা অকস্মাৎ একটা অ্যাক্সিডেন্ট। ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার। আসলে এটাকে যতই ষড়যন্ত্র করুক, এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এখন আমরা আশা করছি সকল ষড়যন্ত্র ব্যাহত হবে, আর আমাদের ডাকসু কার্যকরের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের যাবতীয় সমস্যাগুলো আমরা মোকাবেলা করে সুন্দর একটা পরিবেশে নির্বাচন আশা করছি। আরেকদিকে উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের পঞ্চম দিনের প্রচারণা। সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল, বটতলা, মুরাদ চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করছেন, ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র সম্মিলন সহ প্রার্থীদের 7টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের 25টি পদের বিপরীতে লড়াই করছেন 179 জন প্রার্থী, ভোটার প্রায় 12,000। আজ শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। সকাল 10টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ বিকেল 5টা পর্যন্ত চলবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রার্থীদের ডোপ টেস্ট চলছে। সোমবার পর্যন্ত রাকসুর 23টি পদের বিপরীতে মনোনয়নপত্র নেন 325 জন। এছাড়া হল, সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমও চলছে। এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে আজ সিদ্ধান্ত জানানোর কথা কমিশনে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা।
শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাটহাজারী থানায় এই মামলা হয়। পরে মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। এদিকে ভিসি ও প্রেক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ। জোবরাগ্রাম সহ আশপাশের এলাকায় 144 ধারা বহাল রয়েছে। আর ক্যাম্পাসের পরিস্থিতিও থমথমে। ক্লাস চললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। বৃহস্পতিবার পর্যন্ত সব বিভাগের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে বিকেল 3টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য। আমরা সংবাদের শুরুতে যেমনটি আপনাদের জানিয়েছিলাম, পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিলের বিষয়ে বাতিলের বিষয়ে যে খবর জানিয়েছিলাম বাতিল করলো হাইকোর্ট এবং এ বিষয়ে রিটকারীর যিনি আইনজীবী শিশির মনির তিনি কথা বলছেন। সরাসরি যাচ্ছি। যে ইনফ্লুয়েন্স আছে, যে প্রভাব আছে, যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। দিনের বেলা কোর্ট বসায়, রাতের বেলা কোর্ট বসায়, রাতের গভীরে কোর্ট বসায়, যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার, কাকে বেল দিবে কাকে বেল দিবে না, কে পছন্দের কে অপছন্দের, এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। একই সাথে আমাদের অধস্তন বিচার বিভাগের অফিসারদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ব্যবহার করে তারা সকল আইনের ব্যাখ্যা দিতে পারবে। আর শুধু একটা কথা এখানে অ্যাবান্ডন কর্শন হিসেবে আমি বলছি, অবশ্যই নিম্ন আদালতের বিচারকদের জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি, উচ্চ আদালতের বিচারকদের জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি যতটুকু আছে, যতটুকু নাই তা প্রণয়ন করা জরুরি, যেন কেউই শেষ পর্যন্ত মনস্টার হতে না পারে। যেহেতু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার এগুলোকে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক স্তম্ভ বলা হয়েছে, এই মৌলিক স্তম্ভগুলো উচ্চকিত হবে যদি বিচার বিভাগ স্বাধীন, সার্বভৌম এবং চেকস অ্যান্ড ব্যালেন্সের নীতিতে কাজ করতে পারে। পঞ্চদশ ও চতুর্থ সংশোধনের বিধান বাতিলের বিষয়ে রিটকারীর আইনজীবী শিশির মনির কথা বলছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম সেটি। পরবর্তী সংবাদে যাচ্ছি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। গত 29 আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেক নেতাকর্মী আহত হন এবং আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নূরকে ক্যাবিনে স্থানান্তর করা হয়। এর আগে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জ্যাকপা সভাপতি লুৎফুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সহকর্মী শামীম রেজা বিষয়ে খোঁজ খবর রাখছেন। একটু দেখে আসতে চাই কি বলছেন তিনি। শামীম, আমাদেরকে জানাবেন বিএনপি মহাসচিব কি জানালেন, সেখানকার সবশেষ আপডেট। হ্যাঁ বৃষ্টি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আধা ঘন্টা যাবতই আসলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তিনি দেখেছেন এবং ভেতরে অবস্থান করেন। এ সময় তার চিকিৎসার নানা খোঁজখবর নেন, তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাথেও তিনি কথা বলেন এবং চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে জানান যে এই মুহূর্তে আসলে নুরুল হক নূরের অবস্থাটা বেশ আগের চেয়ে ভালো, ঝুঁকিমুক্ত এবং তবে তিনি বলছেন যে এই মুহূর্তে তিনি মোটামুটি সুস্থ হলেও তার অবস্থা বেশ নাজুক এবং এ সময় তিনি যেটা বলেন যে সেদিনের যে হামলাটা হয়েছে এই হামলাটা নুরুল হক নূরকে আসলে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছিল, তবে তাদের সেই মিশনটা বা তাদের সেই হামলাটা ব্যর্থ হয় এমনটাই দাবি করছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন যে সেদিনের সেই ভিডিও
ফুটেজ দেখলেই আসলে বোঝা যায় যে তাকে যেভাবে হামলা করা হয়েছে সেটা দেখেই বোঝা যায় যে তাকে হত্যার উদ্দেশ্যেই তাকে হামলা করা হয়েছে। তবে বিএনপি মহাসচিব বলছেন যে এই মুহূর্তে যে তার যে চিকিৎসা চলছে, চিকিৎসা সবকিছু ঠিকঠাকই আছে এবং বেশ অবস্থার উন্নতি হচ্ছে প্রতিনিয়ত। তবে তার এখনো যে কন্ডিশন, এই কন্ডিশনে আসলে বিদেশের চিকিৎসার প্রয়োজন বলে তিনি মনে করছেন। এজন্য তিনি সরকারের প্রতিও আহ্বান জানান যে দ্রুতই যাতে তাকে বিদেশের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এবং এ সময় আসলে বিএনপি মহাসচিব সেদিনের সেই ঘটনায় নিন্দাও জানান যে আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে এমন ধরনের হামলা কোনোভাবে মানা যায় না, এমনটাই তিনি বলছিলেন এবং বলেন যে এমন ধরনের ঘটনা সামনে যাতে আর না হয় সেটা সরকারকে দেখভালেরও এবং সতর্ক থাকারও পরামর্শ দেন বিএনপি মহাসচিব। বৃষ্টি, বিএনপি মহাসচিব কি বললেন এবং কি পরামর্শ দিলেন সেসব বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শামীম। এবং দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, ডাকসু নির্বাচনে গতকাল যে উত্তেজনার পরিস্থিতি হয় এরপরে আজ আবার প্রচার প্রচারণা শুরু হয়েছে। সে বিষয়ে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী খোঁজ খবর রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অবস্থান করছেন। ঐশী, এই মুহূর্তে ক্যাম্পাসে প্রার্থীদের কি কার্যক্রম চলছে সেটি জানাবেন। তাছাড়া হাইকোর্টের শুনানির ব্যাপারে তারা কেউ কিছু বললেন কিনা? বৃষ্টি, আজকে হাইকোর্টের শুনানি কালকে যে স্থগিতাদেশ হয়েছিল, হাইকোর্ট যে স্থগিত করে দিয়েছিলেন একটি রায়ের মাধ্যমে, রিট চ্যালেঞ্জ করে যে রায়টি হয়েছিল সেটির পর যে চেম্বার আদালতে স্থগিত করে দেওয়া হয়েছিল হাইকোর্টের সেই রায়টি, সেটি নিয়ে আজকে শুনানি হওয়ার কথা। এবং সেই শুনানিতে আবারও কি সিদ্ধান্ত আসে সেটি নিয়ে আসলে ক্যাম্পাসের মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। এবং যেহেতু গতকাল মাত্র কয়েক ঘন্টার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, ফলে শিক্ষার্থীদের মধ্যেও একটি চাপা আতঙ্ক, চাপা দুশ্চিন্তা কাজ করছে। তার প্রতিছবি কিন্তু আমরা ক্যাম্পাসে দেখেছি সকাল থেকে প্রচার প্রচারণা যে স্বাভাবিক আবহ সচরাচর দেখা যায় অন্যান্য দিনগুলোতে, সেরকম ছিল না। প্রচার প্রচারণা খুব বেশি চোখে পড়েনি। তবে 12টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। টিএসসি থেকে শুরু হয়ে ভিসির কার্যালয়ে এসে সেটি শেষ হয় এবং সেখানে তারা এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পুরো মিছিলে আসলে নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। একই সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে নানান রকম ষড়যন্ত্র চলছে সেই অভিযোগও তারা করছিলেন। বেশ কয়েকজন সেখানে বক্তব্য রেখেছেন। তারা বলছিলেন যে নতুন বাংলাদেশে আসলে নারীদের নিয়ে প্রকাশ্যে যেভাবে নিপীড়নমূলক আচরণ করা হচ্ছে, বিশেষ করে গণধর্ষণের যেই অভিযোগ বা হুমকিটি দেওয়া হয়েছে, তাকে দ্রুত আইনের আওতায় এনে একাডেমিক শাস্তি সেই সঙ্গে আইনগত শাস্তি তার বিরুদ্ধে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে। শুনছিলাম আমরা। ধন্যবাদ ঐশী। নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, 10 জন আহত হয়েছেন। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, কয়েকদিন ধরে ইপিজেডের এভারগ্রিন কারখানায় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিল শ্রমিকরা। এরই জেরে সোমবার রাতে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল থেকে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা ইপিজেডে প্রবেশ করতে চাইলে সেনাবাহিনী বাধা দেয়। উত্তেজিত শ্রমিকরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষে জড়ায়। এর সময় হাবিবুর রহমান হাবিব নামের একজন মারা যান। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নয়টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। কক্সবাজারের বাঁকখালী নদীর অবৈধ দখলদার উচ্ছেদে আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। সকাল 10টা থেকে বিআইডব্লিউটি এর উদ্যোগে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এ সময় উন্নয়ন ইন্টারন্যাশনাল নামের একটি কনস্ট্রাকশন কোম্পানির দখলে থাকা জমি উদ্ধারে কাজ শুরু করলে কোম্পানির লোকজন তাতে বাধা দেয়। পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। 2 জনকে আটক করে নিয়ে যেতে চাইলে পুলিশের উপরে ইট পাটকেল ছুড়ে তারা। এতে পুলিশের 1 সদস্য আহত হন। অভিযোগ, এই কোম্পানি কনস্ট্রাকশনের মালামাল রাখার পাশাপাশি জমি দখলের পর একটি মসজিদ ও মাদ্রাসা গড়ে তোলে। গত 24 আগস্ট বাঁকখালী নদী সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী 4 মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। অভিযানের প্রথম দিন সোমবার
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালেকের দখলে থাকা 121টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী এহসান আল কুতুবী, তিনি কক্সবাজারে অবস্থান করছেন। এহসান, আজ যেহেতু দ্বিতীয় দিনের মতো এই অভিযান চলছে, সকাল থেকে কয়টি স্থাপনা উচ্ছেদ করা হলো, এ বিষয়ে স্থানীয়রা কি বলছে তাও জানতে চাই। বৃষ্টি, আজকে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদে কক্সবাজারের একটি কনস্ট্রাকশন কোম্পানির কথা আমরা সকাল থেকে বলছিলাম এবং আমরা দেখছি বেশ কিছু স্থাপনা ইতিমধ্যে এখনও যেহেতু কাজ, তাদের উচ্ছেদ অভিযান এখনও পর্যন্ত যেহেতু অব্যাহত রয়েছে, তা আমরা এখনও পর্যন্ত সংখ্যাটা হয়তো বলবো না, কিন্তু আমরা দেখছি বেশ কিছু স্থাপনার মধ্যে প্রথমে যদি বলি যে এখানে আছে উন্নয়ন ইন্টারন্যাশনালের বিভিন্ন কনস্ট্রাকশন মালামাল রাখার ঘর এবং হচ্ছে একটি মসজিদ পাশাপাশি একটি হেফজখানা এবং আরও বেশ কয়েকটি ঘর উচ্ছেদ করেছে তারা। কক্সবাজারের এই যে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারের যে জেলা প্রশাসন 4 জন ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন এবং তাদের যে কার্যক্রম সেটি এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং 50 একর জায়গার মধ্যে আসলে বিশাল এরিয়া, এটা হচ্ছে একেবারে খুলুশকুল এবং কক্সবাজার শহরের যে ব্রিজ, এই ব্রিজের নিচে এখানেই তারা দাবি করছে এই জায়গাটা তারা ক্ষতিগ্রস্ত জায়গা বলে দাবি করছে, যা উন্নয়ন ইন্টারন্যাশনাল সম্পৃক্ত এবং তবে বিআইডব্লিউটিএ বলছে নদীর জায়গা এবং এটি যে কোনোভাবে তারা উচ্ছেদ কার্যক্রম তারা যে চালাচ্ছে সেটি তারা পর্যন্ত তাদের যে লক্ষ্য সেটিতে না পৌঁছা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সেই হিসেব করতে চাইলে কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে একেবারে পেশকারপাড়া মাটির ঘাটা সহ বেশ কয়েকটি এলাকা যেগুলো নদীর তীরবর্তী এলাকা, এই এলাকায় অনেক স্থাপনা আছে, সেগুলো উচ্ছেদ করতে হবে। সবাই কিন্তু উচ্ছেদ আতঙ্কের মধ্যে রয়েছে সবাই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য হেসান। কিছুক্ষণ আগে আপনাদের নীলফামারীর একটি ঘটনা জানাচ্ছিলাম, সেখানে সেনাবাহিনী এবং শ্রমিকদের সংঘর্ষে একজন মারা গেছেন এবং অন্তত 10 জন আহত হয়েছেন। এ বিষয়ে আমাদের সহকর্মী মাজহারুল মান্নান অপেক্ষা করছেন, খোঁজ খবর রাখছেন, তিনি দেখে আসতে চাই কি আপডেট আছে। সকালের এই ঘটনার পর এখনকার পরিস্থিতি কেমন দেখছেন মাজহার, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, ঠিক এই মুহূর্তের যদি আপনার পরিস্থিতির কথা বলি, আমরা আছি ঠিক উত্তরা যে এপিজেডটি আছে তার ঠিক সামনেই। আপনাকে আমরা ফুটেজের মাধ্যমে দেখাতে পারি যে এখন কিন্তু এই এলাকার পরিস্থিতিটি শান্ত, তবে আমাদের কাছে তথ্য আছে এখান থেকে বামে, হাতের বামে প্রায় 1 কিলোমিটারের মধ্যে একটা জায়গায় কিছু লোকজন যারা বিক্ষুব্ধ শ্রমিক এবং এলাকাবাসী আছেন তারা সেখানে বিক্ষোভের মতো করছেন। আমি যদি আপনাকে একটুখানি বলতে পারি তথ্য দিয়ে, যে নীলফামারী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানুল ইসলামের উদ্ধৃতি দিয়ে আমি আপনাকে বলতে পারি, তার ভাষায় যে সকাল 9টায় 6 জনকে গুলিবিদ্ধ অবস্থায় ওই হাসপাতালে নেওয়া হয় এবং তার মধ্যে একজন যিনি হাবিব, তাকে মৃত অবস্থায় নেওয়া হয় এবং এখন 5 জনের চিকিৎসা সেখানে চলছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে পারি, ঘটনাটি এরকম হচ্ছে, এখনো কিন্তু সেখানে গুলি যে আছে সেই গুলিগুলো কিন্তু পড়ে আছে ঠিক উত্তর আইপিজেডের সামনের যে জায়গাটি আছে সেখানে, এবং ঠিক এই জায়গাটিতেই ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে এরকম যে এভারগ্রিন যে একটি কারখানা আছে সেখানে যে পরচুলা, যেখানে যে ইউনিটটিতে যেখানে নির্মাণ করা হয় বা তৈরি করা হয়, সেখানকার শ্রমিকরা 2-3 দিন থেকে তারা বিভিন্ন ধরনের দাবি নিয়ে, আমাদের কাছে তথ্য আছে 20 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন। তার মধ্যে তাদের একটি বড় দাবি ছিল বেসিক যেটি হয়, অর্থাৎ 10 বছর চাকরি করবার পর তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার কথা, সেটা না দিয়ে সেটা সহ আরো 20 দফা দাবি তারা করে আসছিলেন এবং এটি নিয়ে এক ধরনের অসন্তোষ তৈরি হয় এবং মাইকিং করা হয় এলাকায় যে পরচুলার যে এভারগ্রিনের যে পরচুলা কারখানাটি আছে সেই কারখানাটি বন্ধ করা হয় কাল রাতে এবং এরপরে যে ঘটনাটি ঘটে আজ সকালে সেই বিক্ষুব্ধ শ্রমিকরা এখানে আসেন এবং আসার পর তারা এই যে গেটটি আমরা কিছুক্ষণ আগে দেখালাম সেই গেটটি দিয়ে ঢোকবার চেষ্টা করেন, সেখানেই কিন্তু পাশে সেনাবাহিনী ছিলেন। এরপরেই যে ঘটনা ঘটলো। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন মাজহার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তবে আলোচনার মাধ্যমে সর্বজন গ্রাহ্য জায়গায় পৌঁছানো সম্ভব। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা
স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। বছরে ৫,০০০-এর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, অথচ সড়ক পরিবহন আইনের নানা ফাঁকে অভিযুক্তরা বেরিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিশেষ মহলের চাপে দুর্বল আইন দিয়ে যাত্রী পথচারী নিরাপত্তা জোরদার সম্ভব নয়, দরকার সড়ক নিরাপত্তা আইন। সহকর্মী রাসেল আহমেদের রিপোর্ট। বিউপির শিক্ষার্থী চৌধুরী আবরারের কথা মনে আছে নিশ্চয়ই। 2019 সালে সুপ্রভাত বাসের ধাক্কায় প্রাণ হারান মেধাবী এই তরুণ। পরপরই আন্দোলনে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। কয়েকদিনের মধ্যেই আটক হয় ওই বাসের চালক সিরাজুল, হেলপার ইয়াসিন ও বাস মালিক ননী গোপাল। মামলা হলে কারাগারে যান 3 জনই। পার হয়েছে 5 বছর। কতটা এগোলো বিচারিক কার্যক্রম? আবরারের অকাল মৃত্যুতে কারো কোনো অপরাধ ছিল কি? খোঁজ নিয়ে জানা গেল, গ্রেফতার 3 জনই ছাড়া পেয়েছে 1 থেকে 1.5 বছরের মাথায়। রাজধানীর বাড্ডায় থাকেন সেই বাসের চালক সিরাজুল। নামাজ থাকার পরে আমি ওই জেলে থেকে আবার চালানে গেছি কাশিমপুর একে। কাশিমপুর থেকে আমি উকিল দইরা তার মাধ্যমে আমি জামিন আইছি। প্রশাসন সাক্ষী দিছে যে এই ছেলে মারে নাই, ড্রাইভার মারে নাই, এটা তার কন্ট্রাক্টর হাতে হয়েছে, মালিক নির্দেশ। তখনকার সুপ্রভাত বাস এখন ভিক্টর, তুরাগ সহ ভিন্ন নামে চলছে একই রুটে। অভিযোগ রয়েছে, হেলপারকে বাস নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মালিক ননী গোপাল। জামিনে মুক্ত হয়ে থাকেন পুরান ঢাকাতেই। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করছিল তখন আমার ড্রাইভারে বলছিল যে আপনি এই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি বলছি কোন জায়গায়? কয় অমুক জায়গায়। আমি বলি তুই পালা। এই জন্য আমার অপরাধ হয়েছে, আমি পালাইতে কইছি। যারাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কন্ট্রাক্টর যে হে আমার 1 মাস পরে বেরিয়েছেন, আমি 9 মাস ও 10 মাস এরকম। মৃত আবরারের মা জানালেন, নানা হুমকি ধামকি, এমনকি শুনানিতে অমানবিক জেরা, সব মিলে বিচার পাওয়া নিয়ে অনেকটাই হতাশ তিনি। আবরারের পরেও তো অনেকগুলা হয়েছে, অনেকগুলা আগেও হয়েছে। তো অনেকে আমাদেরকে বলছে যে আপনাদের মতো মানুষরা যদি বিচার না পায়, আমাদের মতো সাধারণ পাবলিক কিভাবে পাবে? দীর্ঘদিনের দাবির পর 2018 সালে করা হয় সড়ক পরিবহন আইন, কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের চাপে বাদ গেছে অনেক প্রয়োজনীয় ধারা। দুর্বল আইনে মানুষের নিরাপত্তা নয়, বরং অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ পাবে অপরাধীরা। 5 বছরের কারাদণ্ড বা অর্থাৎ অল্টারনেটিভ বা আপনার অনধিক 5 লক্ষ টাকার জরিমানা হবে। তাহলে তো আপনার এই 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে যে কেউ বের হয়ে আসতে পারবে, পুরো ঘটনা থেকে জেল খাটারও ব্যাপার হবে না। সড়ক আইনে শাস্তিগুলো যেভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে ধরি মাছ না ছুঁয়ে পানি। কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে যে শ্রমিকদের সংগঠনগুলো, গাড়ির মালিকদের সংগঠনগুলো এতটাই স্ট্রংলি পলিটিক্যালি ইনভলভ ছিল। বিআরটির হিসেবে 2024 সালে সড়কে যানবাহনের ধাক্কায় প্রাণ গেছে 5,380 জনের। আগের 5 বছরের চিত্র একই রকম। এই মৃত্যু ফাঁদ থেকে রক্ষা পেতে সড়ক পরিবহন আইন যথেষ্ট নয়, বরং সড়ক নিরাপত্তা আইন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একটা পক্ষ দেখা যাচ্ছে যে আমার ছোট ছোট যানবাহনের বৃদ্ধিটা যে বেড়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে কোনো খেয়াল নাই। চালকদের কোনো লাইসেন্স আসলে পরীক্ষা পদ্ধতিগুলো সঠিক না, তো সব অ্যানামোলিসগুলো, এবং একটা পক্ষ দেখা যাচ্ছে রাস্তার ডিজাইনটা ঠিকমতো করছে না। ফলে সামগ্রিকভাবে আমি বলবো এই কেওয়াটিক একটা পরিস্থিতি সৃষ্টি করার পরে ট্রাফিক পুলিশকে আমি বলছি এবার আপনি আইন প্রয়োগ করুন, বাট এটা আসলে খুবই ডিফিকাল্ট। আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন না হলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সে হবে এখানে না পেলেও, দুনিয়াতে না পেলেও সে পরকালে পাবে। বাস দুর্ঘটনায় আবরারের মৃত্যু কিংবা হত্যার পর প্রাপ্তি বলতে এই ফুটওভার ব্রিজ, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্রিজ আবরারের পরিবারকে কতটা স্বস্তি বা সান্ত্বনা দিতে পারছে, কিংবা রাষ্ট্রের এই ধরনের দায়সারা ব্যবস্থায় হাজার হাজার আবরারের পরিবারকে কতটা স্বস্তি দিতে পারছে, সেই প্রশ্নের উত্তর খোঁজারও কেউ নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে রাজধানীর আদাবরে মবের হাতে জিম্মি হয়েছিলেন এক যুবক। তাকে মুক্ত করতে 999-এ কল দেয় পরিবার, কিন্তু আভিযানিক দল সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশ সহ
3 জনকে কুপিয়ে জখম করে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। রাজধানী আদাবরের শ্যামলী হাউজিং। সোমবার দিবাগত রাতে পলাশ নামের এক যুবক সেখানে গেলে স্থানীয় জনতা নামে মব তাদের জিম্মি করে। এক পর্যায়ে পলাশের পরিবারের কাছে দাবি করা হয় টাকা। পলাশের পরিবার 999-এ কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় ওই সন্ত্রাসীরা পুলিশ সদস্য আলামিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। হঠাৎ 7-8 জন লোক আসে, 7-8 জন পোলাপান, মানে ওদের নাম 2 জনের নাম জানি, জনি রনি। আসার পর আমাকে বের করে দেয়। বের করে দেওয়ার পর ওরে মারধর করে। মারধর করার পর আমাকে ডাকে, আমাকে বলতেছে ওরে বল টাকা পয়সা আনতে। পরে ওর বাবা মা পুলিশের সাহায্য নিছে। সাহায্য নেওয়ার পর পুলিশ হয়তো 10টার সময় আসছে। আসার পর পুলিশের উপরে উল্টো হামলা করেছে। আহত পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী, পঙ্গু ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। পরে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যে ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় 100-র উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বেড়েছে আটা ময়দার দাম। চাহিদার তুলনায় ঘাটতিও তৈরি হয়েছে। প্রতি কেজি আটায় দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনায় আটার দাম বাড়ছে এবং দোকানিরা বলছেন খোলা এবং প্যাকেটজাত 2 ধরনের আটার দামই বেশি। মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের খরচও বেড়েছে। মাছে ভাতে বাঙালি প্রচলন আছে এই প্রবাদ। তবে চালের সঙ্গে এখন বেড়েছে আটার চাহিদা। হঠাৎ করেই পাইকারি পর্যায়ে বেড়েছে এই খাদ্যপণ্যের দাম। খুচরা দোকানেও তার প্রভাব পড়েছে। এতে অস্বস্তিতে পড়েছেন ভোক্তারা। 2015 সালে একটু পে স্কেল দিয়ে গেল, এরপর তার জিনিসপত্রের দাম ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আমাদের পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমাদের অনেক কষ্টে আছি আসলে। আমরা 2 কেজি 88 টাকা কেনা ছিল, 92 টাকা আমরা হোলসেল বেচতাম, দোকানদার 100 টাকা বেচত। এখন মনে করেন আটা 104 টাকা কিনা। প্রতি কেজি খোলা আটার দাম কেজিতে বেড়েছে 5 টাকার বেশি। পাইকারি পর্যায়ে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে প্রায় 50 টাকায়। পণ্যের ঘাটতি না হলেও বাড়ছে দাম। আগে আমরা যেটা 1650 টাকা কিনতাম, ওটা এখন 2100 টাকা বস্তা হলো, 450-500 টাকা। গম না থাকে বাজার বাড়তি। প্যাকেট করা আটার দামও বেড়েছে, যদিও প্যাকেটের গায়ে দাম বৃদ্ধি করা হয়নি। ব্যবসায়ী পর্যায়ে কমিয়ে দেওয়া হয়েছে লাভের অঙ্ক। কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে প্যাকেট ময়দার দামও। 2 কেজিতে আপাতত 10 টাকা করে পার প্যাকেটে বাড়ছে। কোম্পানি বলতেছে আরও বাড়বো। আগে বেচতেছিলাম 100 টাকা, এখন 110 টাকা বেচতেছি। গায়ের দাম আগেরটাই আছে 120 টাকা, এখন 120 টাকায় আছে গায়ের দাম। ট্রাম্পের পাল্টা শুল্কের চাপে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বেসরকারি পর্যায়েও দেশটি থেকে বেড়েছে আমদানি। বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে গমের দাম বেশি, তাই বেড়েছে আটার দাম। লুজ আটা কেজি 10 টাকা বাড়ছে, কেজিতে 40 টাকা ছিল, এখন 48-50 টাকা চলতেছে। ভালো কোয়ালিটি আটা। আবার সেকেন্ড কোয়ালিটি আটা 5 টাকা কম। দেশে গমের চাহিদা 85 লাখ টন, উৎপাদন হয় 12 লাখ টন গম। ঘাটতি মেটাতে রাশিয়া, ইউক্রেন এবং ভারত থেকে ছিল আমদানি নির্ভরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকাগুলো এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 3 থেকে 350 মরদেহ। দুর্গম অঞ্চল প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় 40টির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং হতাহতের নেওয়া হয়েছে রাজধানী কাবুলে। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন অনেক স্থানে। রোববার স্থানীয় সময় রাতে 6 মাত্রার ভূকম্পন অনুভূত হয় পূর্বাঞ্চলীয়
3 প্রদেশে কমপক্ষে 900 জনের প্রাণ যায়, 3000-এর বেশি মানুষ এতে আহত হয়। শক ওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে টানা 48 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে অঞ্চলটিতে। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেশি। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম। একই সাথে ইসরায়েলকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি। ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভট। জানিয়েছেন চলতি মাসের শেষ নাগাদ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। আর সিদ্ধান্ত কার্যকর হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়াবে 148-এ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ। সম্প্রতি এ তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশ। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানালো আরেক ইউরোপীয় দেশ বেলজিয়াম। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বলেন, চলতি মাসে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। শুধু তাই নয়, ইসরায়েলের উপর একে একে 12 ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি। এর মধ্যে রয়েছে দখলকৃত অঞ্চল থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে ক্রয় নীতি পর্যালোচনা করা। গাজায় দেখা দেয়া মানবিক বিপর্যয়ের আলোকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রাসেলস। এখন পর্যন্ত ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা 147টি, যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর 4/3, অর্থাৎ পুরো বিশ্বের 75%। অনিক রহমান, যমুনা নিউজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 21 বলে 50 করলেন কায়রান পোলার্ড। আর সেন্ট কিটসের বিপক্ষে 8 বলে 7টি ছক্কা হাঁকান 38 বছরের তারকা। টি-20 ক্যারিয়ারে 10 বার 1 ওভারে 4 বা তার চেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন এই ক্যারিবীয়। সর্বোচ্চ 13 বার কীর্তি গড়েছেন ক্রিস গেল এবং ট্রিনিডাদ নাইট রাইডার্সের 4 উইকেট জয়ের ম্যাচে 29 বলে 65 রানের তাণ্ডবময় ইনিংস খেলেন পোলার্ড। দুর্দান্ত এক ইনিংসে ম্যাচ সেরা পুরস্কার জেতেন এই বিধ্বংসী ব্যাটার। হুট করে আন্তর্জাতিক টি-20কে গুড বাই জানালেন মিচেল স্টার্ক। টেস্ট ও 2027 ওয়ানডে বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় গতি তারকা। অস্ট্রেলিয়ার জার্সিতে টি-20তে 65 ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ 79 উইকেট শিকার করেছেন স্টার্ক। 2021 বিশ্বকাপ যে অজি দলে ছিলেন এই বাঁহাতি পেসার ফরম্যাটে সবশেষ 2024 টি-20 বিশ্বকাপে খেলেছিলেন 35 বছরের তারকা। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আপডেট নিয়ে ফিরবেন শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।